আমি প্রথম দিকে বললাম আমার এলাকায় সবচেয়ে গরিব ঘরটা হচ্ছে আমার বাবা একজন দিনমজুর, ধরেন এই কথাটা বলেই আপনি রাজনীতি শুরু করছেন। 1 বছর যাওয়ার আগেই আপনার ঘরটা পাকা দালান হয়ে যাচ্ছে, আলাদিনের চেরাগ। প্রফেসর ইউনূস সাহেব যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে শোনা যায় না কোনটা, প্রফেসর ইউনূস সাহেব কী করলেন, পুরো সরকারটাকে একটা চিটাগাংয়ের অধিবাসীদের দিয়ে করলেন। উনিও কিন্তু পারতেন সারা বাংলাদেশ থেকে চিন্তা করার কথা বললে। যদি মনে করেন বিএনপি ক্ষমতায় আসবো বা যে জামাত ক্ষমতায় আসবো, যেই আসুক, যে রাজনৈতিক দলই ক্ষমতা আসুক, চাইলেই 3-4 বছরের মধ্যে এই বাংলাদেশকে উনি একদম মানে তার মতো করে প্রশাসন সাজাতে পারবে না। আমন্ত্রণ আজকের বলা না বলায়। এই মুহূর্তে আসলে দেশে হঠাৎ করেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি সাবেক উপদেষ্টাও ছিলেন, বেশ কিছু মন্তব্য করে এবং উপদেষ্টাদের আখের গোছানোর বিষয় নিয়ে, সেভ এক্সিটের বিষয় নিয়ে একটা সাক্ষাৎকার দিয়ে সর্ব জায়গায় আলোচিত হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া এটাকে নিয়ে নানা ধরনের আলোচনা করছে এবং রাজনৈতিক পট কিছুটা হলেও একটু দোলাচলের ভিতরে পড়ে গেছে, বিশেষ করে বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার যারা আছেন তাদের উপদেষ্টাদের নিয়ে এ ধরনের একটা মন্তব্য করে, কারণ তিনি সাবেক উপদেষ্টাও ছিলেন। এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো বলা না বলায়। আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান বাবু। বাবু, আপনাকে স্বাগতম। বাবু, আমরা যদি জানতে চাই যে আসলে এই যে উপদেষ্টা নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা, উনি প্রায় 6-7 মাসের মতো নিজেই উপদেষ্টা পরিষদে ছিলেন। তারপরে উনি এসে একটা রাজনৈতিক দল করলেন এবং রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি হলেন এবং তরুণ তুর্কি হিসেবে তারা কিন্তু প্রচণ্ড রকমের আলোচিত ছিল। হঠাৎ করে এসে উনি বললেন যে বেশিরভাগ উপদেষ্টা আখের গোছানো এবং তাদের সেভ এক্সিট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তো উনিও তো একজন উপদেষ্টা ছিলেন, তখন কিন্তু উনি উপদেষ্টাদের পক্ষে কথা বলেছেন, বের হয়ে এসে আবার উপদেষ্টাদের বিপক্ষে কথা বলছেন। বিষয়টাকে আসলে কেমন মনে হচ্ছে আপনার? আসলে তো জিনিসটা হয়ে গেছে যে তিনি আরো বাড়তি যেটা যোগ করেছেন যে এই রাজনীতিবিদদের এবং উপদেষ্টাদের, সমাজকর্মীদের, সুশীল সমাজদেরকে বিশ্বাস করে তার প্রতারিত হয়েছে। আসলে প্রতারিত কে করলো, কাকে করলো, এইটা আসলে বড় প্রশ্ন। এখন দেখেন যে শুরু থেকে যে সমস্যাটা, যে জুলাই আন্দোলনের যে সফল অভ্যুত্থান, এইটার কৃতিত্ব নিয়ে আসলে শোনেন, এখানেও কিন্তু এক ধরনের কথা হচ্ছে যে আমরা প্রতারিত হয়েছি। অ্যাজিফ শুধু নাহিদ ইসলামের নেতৃত্বে বা নাহিদ ইসলামের তারাই শুধু আন্দোলন করছে, আর কেউ না। এটা এভাবে বলেই আরও এই জুলাই অভ্যুত্থানটাকে শুধু বিভাজন করা হচ্ছে। এবার আসে মূল প্রসঙ্গে, আপনি যেটা বলেছেন যে তিনি নিজে উপদেষ্টা পরিষদে ছিলেন এবং এই সরকার গঠনে তার যে একটা মুখ্য ভূমিকা ছিল এটা অনস্বীকার, সবাই জানে। এবং আমরা যা এখন পর্যন্ত জানি যে সেই গণভবন, এই বঙ্গভবনে যে বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানকে নিয়ে 1, 2, 3, 4 ঘন্টা না, কিন্তু ঘন্টার পর ঘন্টা, 7, 8, 10, 12 ঘন্টা করে বৈঠক করেছে। আপনি খেয়াল করে দেখবেন 5 তারিখের পর 6, 7, 8 3 দিন সরকার ছিল না, পরিচালিত হয়েছে রাষ্ট্রপতির অধীনে। এই 3 দিনে যতবার তারা বৈঠকে করেছে, যত নাম এসেছে প্রত্যেকটা নাম কিন্তু তারা যাচাই বাছাই করেছে। তখন কিন্তু কারো কাছে বলে নেই যে আমাদের পছন্দ হচ্ছে না, অমুক হচ্ছে না। তারা রাষ্ট্র পরিচালনা করে তিনি যেদিন রাজনৈতিক দলের জন্য বেরিয়ে আসলেন, তিনি আসার পরেও তো বলতে পারতেন যে আমার অভিজ্ঞতায় দেখেছি এখানে অনেকে দুর্নীতি করেছে বা নিজেদের আখের গুছিয়ে তারা সেফ এক্সিট চাচ্ছে, বা রাজনৈতিক দলের নেতা অনেক রাজনৈতিক দলের প্রতি মানে সহানুভূতি নিচ্ছে বা সহযোগিতা নিচ্ছে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে এই প্রসঙ্গগুলো এখন আসলে বলাটা হাস্যকর হয়ে দাঁড়াচ্ছে। সে শুধু হাস্যকর নিজেকে করছে না, তার নিজস্ব যে রাজনৈতিক দল আছে সেই দলটিকেও সে প্রশ্নবিদ্ধ করছে। কারণ তাহলে এখন তো প্রশ্ন উঠবে যে এই রাজনৈতিক দলের যারা নেতৃত্বে আছে তারাই তো এই সরকার গঠন করছে, এবং এই সরকারে এখনও তাদের 2 জন ছাত্র বন্ধু বা তাদের সহকর্মী রয়ে গেছে। তাহলে যদি সেভিক জিত নেওয়ার জন্য সব উপদেষ্টা করে, তাদেরকে নাম স্পষ্ট করে তাকে বলতে হবে। সেটা কিন্তু নাহিদ ইসলাম বলেছেন যে খুব দ্রুতই, দ্রুতই বলে। এখন আপনি আমাকে বলেন তো, নাহিদ ইসলাম তো এর আগে বলেছিলেন যে যখন তাকে প্রশ্ন করা হলো আপনি কোটি কোটি টাকা খরচ করে ইফতার করেন কি করে, আপনার আয়োজন করেন, দলের বয়স হয়েছে কত, টাকাটা কে দিচ্ছে, উনি কিন্তু বলেছিলেন যে এনসিপিকে কারা ফান্ড অর্থায়ন করছে তাদের তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে। হয়েছে ভাই? না, সেটা হয়নি। এখন আমার এইটা কিন্তু বাদ কি বাদ, রাজনীতির আলোচনায় যখন আপনি কথা তুলবেন,
দেখেন এটা তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে আমরা যে পরিবর্তনটা আশা করেছিলাম এই তরুণ দলের কাছ থেকে, সেই পরিবর্তনটা হয়নি, বরং টিপিক্যাল রাজনীতিতে তারা জড়িয়ে গেছে? অবশ্যই, অবশ্যই টিপিক্যাল রাজনীতি যদি না হতো তাহলে আমাকে বলেন তো, শুরু থেকেই তো টিপিক্যাল রাজনীতি, শুরু থেকেই তরুণ, শত শত তরুণ, শত শত গাড়ির বহন নিয়ে শোভাযাত্রা, as usual, অন্যান্য যা করছে তাই, কোনো পরিবর্তন নাই। বা এখন প্রশ্ন তো উঠছে, আমি প্রথম দিকে বললাম আমার এলাকায় সবচেয়ে গরিব ঘরটা হচ্ছে আমার বাবা একজন দিনমজুর, ধরেন এই কথাটা বলেই আপনি রাজনীতি শুরু করছেন। 1 বছর যাওয়ার আগেই আপনার ঘরটা পাকা দালান হয়ে যাচ্ছে, আলাদিনের চেরাগ। প্রশ্ন তো সেখানেই। টিপিক্যাল রাজনীতি, আমাদের যে রাজনীতিবিদ যারা আমাদের চিন্তাম, অনেককে স্কুল শিক্ষক, তার গাড়ি ছিল না, তার বাড়ি ছিল না, তার মানে সংস্কার, উনি জনপ্রতিনিধি হওয়ার পরে উনি তার মানে কোটি টাকার গাড়ি হাঁকাচ্ছে। সংস্কারের কথা যারা সবচেয়ে বেশি বলেছে তাদের ভিতরেই সংস্কার এখনো পর্যন্ত হয়নি বলে আপনি মনে করছেন? তাদের ভিতর হয়নি, এটা তাদেরও দোষ না। সামাজিক, এই আমাদের যে সামাজিক অবক্ষয়, আমাদের যে সামাজিক চারপাশ, এটা পরিস্থিতির শিকারেরা। শোনেন, এই ছেলেদের মাথায়, এরা যারা এসেছে পড়াশোনা শেষ করে, কি আপনি জানেন হাসনাত অসম্ভব একজন মেধাবী স্টুডেন্ট, সে বাংলাদেশের বিখ্যাত কোচিং সেন্টারগুলোতে ক্লাস নিয়েছে এবং তার পড়াশোনা, তার প্রজ্ঞা, খুবই ভালো স্টুডেন্ট, কোনো সন্দেহ নেই। এমন যারা আন্দোলন করছে তারাও ভালো স্টুডেন্ট। তারা তো আসলে একটা আন্দোলন করার পরে তারা যদি তারা যখনই রাজনীতি দল করতে গেল, যে চিন্তা চেতনা আদর্শে এসেছিল, আসার পরে দেখলে এই মাঠে পারবে না। যেমন বললাম যে রাজনীতি দল করার পরেই রমজান মাসে ইফতার পার্টি করতে হবে, ইফতার পার্টিটা 5 স্টার। তার মানে আপনি স্পেসিফিক একটা কথা বলতে চাচ্ছেন যে ইচ্ছা থাকলেও তারা কিন্তু পারছে না। পারবে না তো, তাহলে জনসমর্থন দেখেন, তারা যেই রাজনীতির আদর্শে করতে গেল, আমাদের বাম দলগুলো, কমিউনিস্ট পার্টি বা ছাত্র ইউনিয়ন, অনেক বড় বড় আদর্শ নিয়ে কিন্তু তারা চলে। তাদের আসলে রাজনৈতিক শক্তিমত্তা দেখেন, বা তাদের জনপ্রতিনিধি আছে নাই। ওনারা আসলে যখন দেখলো এই রাষ্ট্র মেরামত করতে হলে জনপ্রতিনিধি লাগবে, নির্বাচিত হতে হবে, তাহলে কি করতে হবে, আমার মাসল থাকতে হবে, আমার টাকা থাকতে হবে। এবং তাদের মধ্যে কেউ কেউ আবার ব্যক্তিগতভাবে বড় হতে চাইলো। বড় হতে গিয়ে এনসিপি অঙ্কুরেই, ভাই আমি একটা কথা বলি, অঙ্কুরেই এনসিপির প্রতি যে মানুষের জনসমর্থন, ভালোবাসা, অঙ্কুরেই তা অনেকটা বিনাশ হয়ে গেছে। এখনও যারা চেষ্টা করছে আমি তাদের সাধুবাদ দিই যে এনসিপি আরও এগোতে চাচ্ছে। আপনাকে এখানে একটা ছোট প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, নাহিদ ইসলাম যে কথাটা বললেন যে সরকারের মধ্যে, উপদেষ্টাদের মধ্যে যা অভিযোগগুলো করছে, এটা কি সাধারণ একজন মানুষ বা অন্য একটা রাজনীতিবিদ, দলের নেতা বা কোনো গণমাধ্যম ব্যক্তি যদি এটা বলতো, আজকে তার কি অবস্থা হতো? না, আসলে রাজনীতির জায়গা থেকে তিনি অভিযোগ তুলতেই পারেন, বাট এই মুহূর্তে আমাদের যেটা বাংলাদেশে, তার কারণ কি, এই উনি যতক্ষণ না নাম বলবে, উনি কিন্তু ইন জেনারেল বলেছেন, ততক্ষণ কিন্তু আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের বাইরে না। এখন আমাকে যদি কেউ বিশ্বাস করে, আমি গণমাধ্যমে যতদিন কাজ করি, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, আই ডোন্ট বিলিভ যে উনি 1 টাকা, মানে 2 নম্বর কোনো অবৈধভাবে টাকা উপার্জন করে উনি রাজনৈতিক দলের কাছে আগে সেফ এক্সিট যাবে। কারণ এই লোকটা সেফ এক্সিট নিলে বহু আগে চলে যেতে পারতেন। এখন পর্যন্ত প্রমাণিত বা খুব জোরালোভাবে ডিসঅনেস্টির প্রশ্নটা বেশিরভাগ উপদেষ্টার বিরুদ্ধে আসেনি। যাদের বিরুদ্ধে এসেছে তাদের অধিকাংশই, যে নাহিদ ইসলাম অভিযোগ করছেন তাদেরই, যেমন আসিফ মাহমুদ সজীবের বিরুদ্ধে সবচেয়ে বড়। আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমি বলছি না কোনো অসততা, কিন্তু আপনি দেখেন তো এটা কি ন্যায্যতা অন্যায্যতা কিনা। আপনি সারা বাংলাদেশের স্থানীয় সরকার উপদেষ্টা, তাই না, এই মন্ত্রণালয়ের, আপনি এক কুমিল্লা আপনার বাড়ি বলে, আপনি কুমিল্লা দেবিদার হাসনাত আবদুল্লাহর বাড়ি বলে, এখানে যদি আপনি 2000 কোটি টাকার উপরে বরাদ্দ দেন, 2500 কোটি টাকার উপরে বরাদ্দ দেন, আমি একটা ফ্যাক্ট ফিগারগুলোর কাছাকাছি বলছি, আরেকটি খোদ ঢাকা জেলার জন্য এই বরাদ্দ আছে কিনা, খোদ ঢাকা রাজধানীর জন্য বরাদ্দ দিলেন না, আবার অন্য একটা জেলার জন্য আপনি দিলেন 5 কোটি টাকা, মানে এটা 10 কোটি টাকা, 50 কোটি, এটা কি সমতা, ন্যায্যতা? তাহলে আগে এনসিপির কাছে আমি এনসিপিকে স্যালুট করতাম, নাহিদ ইসলাম যদি পরের দিন এটা বিবৃতি দিয়ে বলতো যে এটা অন্যায্য, কারণ সারা বাংলাদেশের মানুষজনের অধিকার রয়েছে এই টাকার উপরে, আপনি একটা নিজস্ব জেলার উপরে, কারণ বলা হচ্ছে ওই অঞ্চল থেকে আপনি ইলেকশন করুন বা না করুন, ওই এলাকায় আপনার একটা প্রভাব প্রতিপত্তি তৈরি হচ্ছে, এইটাকে এক ধরনের বলে, এটাও কিন্তু এখানেও কিন্তু একটা অসততা থাকে না। আপনি দেখবেন একটা জেলার ক্ষেত্রে এটা হতে পারে না। আপনার মনে আছে আওয়ামী লীগের সময়ে
গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর কিছু হলে আগে ওইখানে যে বরাদ্দ যেত অন্যখানে কম বরাদ্দ যেত, তাহলে আপনি কি বদলাইলেন? আমি বার বলছি প্রফেসর ইউনূস সাহেবের ব্যাপারে আমার অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু এখন পর্যন্ত শোনা যায়নি যে তিনি শোনা তো গেছেই। না না তিনি তার ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেকগুলো প্রজেক্ট আলোচনায় আছে। আমি বলছি যেটা প্রফেসর ইউনূস সাহেব যে কথাটা বলতে চাচ্ছিলাম যে শোনা যায়নি মানে কোনটা, প্রফেসর ইউনূস সাহেব কি করলেন, পুরো সরকারটাকে একটা চিটাগাংয়ের অধিবাসীদের দিয়ে করলেন। উনিও কিন্তু পারতেন সারা বাংলাদেশ থেকে চিন্তা করার কথা বললে। এখন কি হয়েছে আপনি খেয়াল করে দেখেন, চিটাগাংয়ের নোয়াখালী চিটাগাং অঞ্চলের মোস্ট ভিভিআইপি পার্সনরা সরকারের মধ্যে বসে আছে। তবে এখানে কাজের তো একটা কমফোর্ট জোনের ব্যাপার। এখন আপনি না কাজের কমফোর্ট জোন থাকতে পারে, আপনি এখানে এনজিওর 4-5 জন লোককে নিয়ে রেখে দিচ্ছেন, মানে সবকিছু নিয়ে এগুলো সমালোচনা হচ্ছে। কিন্তু আলোচনা আপনি বলেন তো ভাই, এই দুরবস্থার মধ্যে বিদ্যুতের কোনো সমস্যা কি আমরা খুব বেশি পেলাম? পাইনি। আমাদের অর্থনীতির যে এক বছর তো তারা এক বছর বেশি টেনে আসছে, কিন্তু তারা অর্থনীতির যে দুরবস্থা, আমি আজকেও দেখলাম 31 বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে। যেভাবেই হোক এসেছে, তো তাদের সরকারের সময় এসেছে। আপনি যদি আমাকে বলেন যে পরিমাণ আমরা উন্নয়ন প্রকল্পগুলো চলমান আছে, সেটা আমি বলেন হ্যাঁ আল্লাহর বিশেষ রহমত আছে, নাহলে এই দেশে এখনো আইন শৃঙ্খলা বাহিনীর যে খারাপ অবস্থা হওয়ার কথা, মানে খারাপ হয়েছে কিন্তু মহামারীর অবস্থা যায়নি। এগুলো সবই হচ্ছে এই সরকারকে তো কৃতিত্ব দিবেন, কিন্তু আপনি তা না বলে সরকারকে যেভাবে ছোট করলেন, আমার প্রশ্ন হচ্ছে যে এই সরকারকে ছোট করলেন না, করলেন আপনি আপনার জুলাই আন্দোলনের যে স্পিডকে ছোট করলেন। আপনার কোনো ক্ষোভ থাকলে আপনি সরাসরি বলতে পারতেন, কিন্তু এখন তাহলে এগুলো বলছেন কেন? যে কথা বললে তো কোনো লাভ হবে না। না আসলে তাহলে একটা প্রশ্ন, যে এই বিষয়গুলো উপদেষ্টাদের বিরুদ্ধে এই বিষয়গুলো কেন বলা বলি হচ্ছে? আসলে এনসিপির সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের আসলে দূরত্বটা কোন জায়গাটায় বলে আপনি মনে করেন? এখন এটা ভালো বলছেন, এইটা একটা ঠিক যে কিছুটা আলোচনা আছে, যেটা আসিফ নাহিদ ইসলাম যেটা বলেছেন, কিছুটা আলোচনা আছে কি কয়েকজন 2-1 উপদেষ্টার বিতর্কিত কিছু কথাবার্তা তো আছে, তারা অতি উৎসাহী হয়ে তাদের কিছু কর্মকাণ্ড করেছেন, যেই কর্মকাণ্ডটা কখনো বিএনপির দিকে বেশি ঝুঁকে গেছে, যে কর্মকাণ্ডটা কখনো জামাত ইসলামের প্রতি বেশি ঝুঁকে গেছে। আগে যেটা এনসিপি পেত, এখন এনসিপির দিকে সেদিকে ঝুঁকছে না। এনসিপি স্বাভাবিকভাবে মনে করছে যারা ডিপ্রাইভ হয়েছে, তারা হতাশ হয়েছে, তারা বঞ্চিত হয়েছে। ভাই বিএনপি জামাত ছাড়া কি এদেশে রাজনৈতিক দল নাই? আর প্রচুর দল আছে, সেই দলগুলো কি তাদের অবস্থা তাহলে কি বলেন তো? এনসিপি যদি বলে যে এইটা হলো না, তাহলে ওদের অবস্থাটা আরো কতটুকু। সবচেয়ে বড় কথা হচ্ছে এর আগে মাহফুজ আলম কি বললেন নিজে উপদেষ্টা থাকে, যে আমরা ইলেকশনের পর, আমরা সরকার গঠনের পরে দেখছি জামাত এবং বিএনপি এসে ভাগ বাটোয়ারা করে নিয়ে গেল, এবং যে তখন তারা বললো এখন আপাতত নির্বাচন দরকার নেই। রুহুল কবির রিজভী ভাই তখন একটা দারুণ মন্তব্য করেছে, হ্যাঁ, যে ভাগ বাটোয়ারা করে নিছে, তাহলে আপনারা ওখানে বসে কি করলেন? আপনারা দিয়েছেন বলে তো দিয়েছেন, আপনারা প্রথম কথা আপনারা মানলেন কেন? তার মানে মাহফুজ আলমের এই কথাই কিন্তু আরেকটা জিনিস আপনি ইঙ্গিতটা পাওয়া উচিত, যে না রাজনৈতিক দলগুলাই রাষ্ট্র চালাচ্ছে, তারা শুধু চেয়ারে বসে আছে। ব্যাপারটা কি তাই? তাই তো। আপনি সারা দেশের একটা অবস্থা বলেন তো ভাই, আপনি তো মানে মাঠঘাটে খবর রাখেন, বাংলাদেশের লোক যত স্থানীয় প্রশাসন আছে ম্যাক্সিমাম জায়গায় যারা আওয়ামী লীগ করতো এক সময়, একবার মানে অন্ধ আওয়ামী লীগ, তারা এখন সবচেয়ে বড় বিএনপির, এবং সে চাচ্ছে লোকাল বিএনপির সভাপতিকে সবসময় পুকুরের বড় মাছটা এনে খাওয়াইতে। কারণটা কি? এক, প্রথমত তার চাকরি বাঁচাইতে, দ্বিতীয় হচ্ছে তার চাকরিটা দীর্ঘস্থায়ী এবং সামনের দিকে তার প্রমোশন নিশ্চিত করতে। বিএনপি ক্ষমতায় আসবে এই পারসেপশন তৈরি হয়েছে। আবার যেখানে জামাতের একটু প্রভাব আছে সেখানকার লোকাল প্রশাসন কিন্তু জামাতের কথা। কিছুদিন আগে ছিল কার জানেন? বৈষম্য বিরোধী ছাত্রদের। কিন্তু সারা বাংলাদেশে যে পরিমাণ বৈষম্য বিরোধী কিছু ছাত্রের কয়েকটি ঘটনার, বিক্ষিপ্ত ঘটনা হোক আর যেভাবে হোক, পরিকল্পিত হোক, যে চাঁদাবাজির তথ্যগুলো আসলো, মানুষের মধ্যে এখন তাদের প্রতি যে সহানুভূতি বা সম্মান বোধ ছিল সেটা অনেকটা নিচে নেমে এসেছে। কিন্তু একটা জিনিস কেন যেমন বাবু, যে আপনি খেয়াল করেন যে প্রশাসনে যে ফ্যাসিস্টের 15 বছর ধরে যে একটা সুন্দর সিরিয়াল করে রেখে গেছে, সেখানে কিন্তু ম্যাসিভ কোনো পরিবর্তন অন্তর্বর্তী সরকারও আনতে পারেনি বা আনেনি। বড় ধরনের নিয়োগ নাই, বড় ধরনের রদবদল নাই, কিছুই কিন্তু নাই। আপনার মনে থাকার কথা, আপনি 15-16 বছর একটা বাগান সাজিয়েছেন, শুধু গাছ আছে, এই গাছ লাগানোর সময় ফুলের টব আছে না, অবকাঠামো আছে না, গাছের গোড়ায় আপনি শক্ত করে সুন্দর করে আপনি অনেক কিছু তৈজসপত্র রেখেছেন না? এটা কি আপনি মনে করেন 15-16 বছরে যে এত বড় একটা আয়োজন করেছেন,
স্টেপ বাই স্টেপ না, এটা চুক্তিভিত্তিক নিয়োগে করা যেত, কিন্তু না, আপনি কতজনকে বাদ দিবেন? অনেক করা যেত। আপনাকে বলি, 1.5 বছর সময় পেয়ে গেছেন। শুনেন, আপনাকে এটা বুঝতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারী কতজন আছে এখন। অলমোস্ট প্রায় 23 থেকে 25 লাখের বা 26 লাখ, আরো একটু বেশি সংখ্যাটা অনেক সময় অনেক ধরনেরই করে। আপনার কি মনে হয় এই 26 লাখের মধ্যে যদি অ্যাটলিস্ট গত 15-16 বছরের সরকার সমর্থন থাকে, 10 লাখ আছে বা 8 লাখ আছে, আপনি 8 লাখ লোক কোথায় পাবেন চুক্তিভিত্তিক? না, 8 লাখ না, আপনি যদি শুধু প্রশাসনের প্রধান চেয়ারগুলা সচিব পর্যায়ে এইগুলো পরিবর্তন হলে বা নতুন নিয়োগ আসলে চুক্তিভিত্তিক নিয়োগে অনেক পরিবর্তন বলি, আপনি কিছু বিষয় আপনাকে মানতে হবে। আজকে আপনি ধরেন আজ থেকে কাকে দিবেন? 5 বছর, 10 বছর আগের, 15 বছর আগের দিবেন। তার বয়স হয়েছে কত, চিন্তা করেন তো। যে রিটায়ারমেন্টে গেছে, ধরেন বিএনপি করতো, তাকে আপনি নিয়ে এসে দেবেন, তো কি হবে? সে তো বিএনপির পারপাস সার্ভ করবে না। উপদেষ্টা পরিষদে যদি সুশীল সমাজ আসতে পারে, না, এখানে কেন চুক্তিভিত্তিক আসবে? এখানে কিছু আমলাতান্ত্রিক কাজে কিছু সরকার, রাষ্ট্র কিন্তু চালায় আমলার। আবারও বলছি, তারা খুব ভালো করে জানে কোন ফাইলটা কোথায় যাবে, কোন ফাইলের কি হবে। যদি একজন আমলা সহযোগিতা না করে, আপনি রাষ্ট্র চালাতে ব্যর্থ হবেন। প্রফেসর ইউনূসের সরকারের যে স্থবিরতা, যে ধরনের সিদ্ধান্ত, একটা হচ্ছে আমি শুনেছি উনি নিজে খুব সিদ্ধান্তহীনতায় ভোগেন, আরেকটা হচ্ছে উনি আমলাদেরকে পুরোপুরি আস্থায় নিতে পারেননি। যে কারণে 111-এর সরকার অনেক বেশি অ্যাক্টিভ ছিল, এই সরকার অনেক বেশি ডিঅ্যাক্টিভ হয়ে গেছিল, বা তার উদ্যমটা কম এই সরকারের। এখন এরকম একটা জায়গায় গিয়ে আপনাকে বলে, আপনি যদি মনে করেন বিএনপি ক্ষমতায় আসবো বা যে জামাত ক্ষমতায় আসবো, যেই আসুক, যে রাজনৈতিক দলই ক্ষমতা আসুক, চাইলেই 3-4 বছরের মধ্যে এই বাংলাদেশকে উনি একদম মানে তার মতো করে প্রশাসন সাজাতে পারবে না। একে আসে প্রথম আইনশৃঙ্খলা বাহিনী। আপনি গত 15-16 বছরে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এগুলোর একটা সুরাহা করতে হবে। মামলা থাকলে পুলিশ কাজ করতে পারবে না। দ্বিতীয় হচ্ছে 5 অগাস্টের আগে থেকে এবং পরে আসলেই যে পুলিশ মারা গেছে কিনা, কত মারা গেছে, এই সংখ্যাটা কিন্তু এখনো পরিষ্কার না। একটা পক্ষ থেকে দাবি করা হয় 3000-এর উপরে পুলিশ মারা গেছে, আরেকটা পক্ষের কোনো হিসাব নাই। আচ্ছা, এইটা একটা ইস্যু, এইটা বাইর করতে হবে। দ্বিতীয়, যদি না হয়ে থাকে, তাহলে যে পুলিশদের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু তারা কি করবে? আর হুকুমের গোলাম ছিল তারা বলতেছে, তাহলে তাদের মনোবল কীভাবে ফিরে আনবে? তাহলে এই পুলিশকে যদি বাদ দিতে হয়, তাহলে নতুন পুলিশকে আপনি চাইলে রাতারাতি দিতে পারবেন? আমরা বাবু অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে এসে একটা প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করতে চাই। সেটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে গত 15 দিন ধরে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে বিসিবির ইলেকশন। কারণ ক্রিকেট আসলে বাংলাদেশের প্রতিটা মানুষ বুঝুক না বুঝুক ধারণ করে, কারণ ক্রিকেট দিয়ে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক পরিচিতি পাইছি, বাংলাদেশের পতাকা উঠছে। সেই ক্রিকেট যে বোর্ড, সেই বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন আজকে অলরেডি চলছে। এই বিষয়টা নিয়ে মানে প্রচুর আলোচনা হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য এটা আমি একটা সংক্ষেপে বলি। যদি আমরা, আমাদের প্রধান উপদেষ্টা প্রায় বলেন যে উনি ফেব্রুয়ারিতে একটা অসম্ভব সুন্দর একটা নির্বাচন, বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিয়ে দেবেন। আমরা খুব আশান্বিত, এখনও আছি, আশাহত হই না। কিন্তু উনার সরকারের অধীনেই বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল বোর্ডের যে নির্বাচনটি হলো বা হতে যাচ্ছে, এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে ডামি নির্বাচনে ডামি ক্যান্ডিডেট, হামি ক্যান্ডিডেট অনেকে তারপরে তুলে নিল, রাগ অভিমান, যে একটা যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে তারা কিন্তু অটো হয়েছে, কারণ কিছু লোক প্রত্যাহার করে নিতে হয়েছে, নালে তারা ইলেকশনের জন্য সরকারের একটা প্রভাব এবার নির্বাচনে বিস্তার করেছে। এই প্রভাবটা এবং এই যে নির্বাচনের পথ দেখালো এই সরকারের সময় আমরা 5 আগস্টের পরে কয়েকটা জিনিস নতুন পেয়েছি। কিছু হলে আপনার বাড়ি ঘেরাও করতে হবে, স্লোগান দিতে হবে, আপনাকে যে কোনো একটা দোষর হিসেবে আখ্যা দিতে হবে, তাহলে আপনি অনেক অপরাধ আমি করলেও আমি পার, কিন্তু আপনাকে ফাঁসাতে হবে। আরেকটা হচ্ছে এই মানে গায়েবী মামলা, আগে সরকার পথ দেখেছে, এই সরকার এটাকে চূড়ান্ত পর্যায়ে দিছে। কারণ আপনি কানাডায় থাকলে আপনার নামে খুনের মামলা দেওয়া গেছে। আরেকটা জিনিস দেখাচ্ছে হচ্ছে নির্বাচন কিভাবে করতে হয়, কাউকে পথ থেকে কিভাবে নামাতে হয়। আপনি দেখেছেন, আমরা সেইটার নজির এবার তৈরি হলো। যদি বিএনপি বা জামাত সামনে ক্ষমতায় আসে বা যে কোনো রাজনৈতিক দল আসার পরে যদি একইভাবে এই ক্রিকেট বোর্ডটাকে ডেকে বলে আপনারা পদত্যাগ করেন, আবার একইভাবে একটা নির্বাচন আয়োজন করে, আমরা এটা চাই না। আমরা মনে করি বিসিবি নির্বাচনের প্রভাব ক্রিকেটের স্বার্থে অন্ততপক্ষে এই একটা জায়গা রাজনীতির বাইরে থাকুক, এবং ক্রিকেটার যারা এই একটা অঙ্গনই আমাদের দেশবাসীকে একত্রিত করতে পারে। ধন্যবাদ কামরুজ্জামান বাবু। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুন্দর থাকুন, নাগরিকের সঙ্গেই থাকুন।